প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি মিজান স্যার। একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে যারা পড়ছো তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা প্রথম পত্র লাল সালু সৈয়দ ওয়ালিউল্লাহ এই ক্লাসটিতে। অর্থাৎ লাল সালুর পাঠ পর্যালোচনা করব। এটি আমাদের তৃতীয় পর্ব। পর্বের নাম আমি এখানে স্ক্রিনে লিখিনি। অর্থাৎ তোমরা আলাদাভাবেও এই ক্লাসগুলো করতে পারবে, একটার সাথে একটা সম্পর্ক রেখে করতে পারবে, একটার সাথে একটা সম্পর্ক ছাড়া করতে পারবে। তবে আমি জানি পরীক্ষার আগে তোমরা এই ক্লাসগুলো খুঁজবে, তো সেই পর্যন্ত অপেক্ষা না করে আমার মনে হয় যে এখন তোমরা ক্লাসগুলো একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি করে রাখো তাহলে তোমাদের সেই সময় এই উম, মানে ক্লাসটা আর খুঁজতে হবে না। অর্থাৎ তোমাদের পড়ার লোড সে সময় থাকবে না। তো আজকে আমরা প্রশ্ন নিয়ে কথা বলবো, অর্থাৎ আমরা সৃজনশীলের অদ্যপান্ত নিয়ে কথা বলবো। এর পাশাপাশি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অনেক অনেক পরিমাণে অনুধাবনমূলক প্রশ্ন। অর্থাৎ তোমার যে উপন্যাস এবং উপন্যাসের পূর্ব আলোচনার যে প্রায় ৮০ পৃষ্ঠা রয়েছে, সেই ৮০ পৃষ্ঠা থেকে বের করে আনা, বিশেষ করে উপন্যাসের ভেতরের থেকে যে অনুধাবনমূলক প্রশ্ন, সেই অনুধাবনমূলক প্রশ্নগুলো আমরা পড়ব। শিখন ফলগুলো তোমরা একবার দেখে নাও। শিখন ফল নিয়ে আজকের ক্লাসটিতে কথা বলবো না, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এটি নিয়ে আমি গত দুটি ক্লাসে কথা বলেছি। আমরা চলে যাব অনুধাবনমূলক প্রশ্ন। প্রথম প্রশ্নটি হচ্ছে, মনে হয় এটা খোদা তাআলার বিশেষ দেশ, উক্তিটি ব্যাখ্যা করো। উপন্যাসের একেবারে প্রথম দিকে রয়েছে। নোয়াখালী অঞ্চল বা ফেনী অঞ্চলের কথা বলা হচ্ছে, যেখানে মজিদের জন্ম, এবং সেই এলাকার কথা বলা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের মধ্যে একটি দেশ বা তৎকালীন ভারতীয় উপমহাদেশের মধ্যে একটি এলাকাকে, অর্থাৎ আমরা যারা ঢাকায় থাকি, যাদের আদি আমরা ঢাকাইয়া, আমাদেরকে জিজ্ঞেস করে তোমার দেশ কোথায়, আমি বলি কুষ্টিয়া। তো দেশ বলতে জন্মস্থানের কথা বলা হয়, অর্থাৎ এখানেও জন্মস্থানের কথা বলা হচ্ছে। নোয়াখালী অঞ্চলের জনজীবনে অভাব অনটন থাকা সত্ত্বেও ধর্মীয় কাজে কার্পণ্য না থাকায় লেখক ব্যঙ্গ করে আলোচ্য উক্তিটি করেছেন। নোয়াখালী অঞ্চলের মানুষের জীবনে অভাব থাকলেও দেখা যায় ভোরবেলায় মক্তবে কচি কণ্ঠে ধ্বনিত হয়ে ওঠে আমসিপাড়া পড়ার কোলাহল। পরনে কাপড় নেই, পেটে ভাত নেই, ল্যাংটা ক্ষুধাতুর ছেলেরা সেই কোলাহলের অংশীদার। তারা জীবনকে যতটা ভালোবাসে, মৃত্যুকে তার চেয়ে অনেক গুণ বেশি ভয় পায়। তাই লেখক কিছুটা ব্যঙ্গাত্মক ভাষায় বলেছেন, এটি হয়তো খোদা তাআলার বিশেষ একটি অঞ্চল যেখানে মানুষ এতটা ধর্ম সংলগ্ন। বলে রাখি যে এই এলাকার মানুষ প্রচণ্ড অভাবে আছে। এই এলাকার মানুষ নিরন্ন। এই এলাকায় সেই সময় ফসলের খুব সমস্যা ছিল, খাদ্যের অভাব ছিল, এবং এই এলাকার মানুষের একটাই উদ্দেশ্য ছিল, কোনো রকমে আনসিপারা বা কোরআন তেলাওয়াত করা শিখলেই বা এমনকি হাফেজ হলেই তারা দেশময় ছড়িয়ে পড়ে, অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে এবং মসজিদগুলোর একরকম দখলই নিয়ে নেয়। অর্থাৎ তারা ইতিবাচকভাবে নেতিবাচকভাবে ধর্মকে কেন্দ্র করে তাদের জীবন জীবিকাকে নির্বাহ করে। আমরা এই উপন্যাসে ইতিবাচক কোনো চরিত্র পাচ্ছি না, আমরা নেতিবাচক একটি চরিত্র পাচ্ছি, সেটি হচ্ছে মজিদ। মজিদ অর্থাৎ নেতিবাচক চরিত্র এই একটি দিয়েই বোঝা যাবে, সেটা হচ্ছে মজিদ যে খেলা খেলতে যাচ্ছে তা সাংঘাতিক কেন। পাছে তার ভণ্ডামি ধরা পড়ে যায় এই ভয় ও সন্দেহের জন্য মজিদ তার খেলাকে সাংঘাতিক বলছে। মজিদ ঠিকই জানে প্রাণ ধর্মটা কি আসলে মানব ধর্ম। প্রাণ ধর্মের জাতাকলে পিষ্ট হবে একদিন তার প্রথা ধর্ম বলতে পৃথিবীতে প্রচলিত যে ধর্মগুলোর কথা বলা হচ্ছে সেই ধর্ম। সকল বাধা ছিঁড়ে একদিন সত্য বেরিয়ে আসবে। অ্যাকচুয়ালি সেই ধর্মের থেকেও গুরুত্বপূর্ণ মজিদের যে কুকীর্তি সেটি বেরিয়ে আসবে। সে বোঝে যেদিন মানুষ সজাগ হবে সেদিন তার মিথ্যা ফাঁদ ভণ্ডামির দিন শেষ হবে, জয় হবে মানবতার। তাই তিনি যে কুসংস্কারাচ্ছন্ন অশিক্ষিত মূর্খ গ্রামবাসীদের নিয়ে সচ্ছলভাবে বেঁচে থাকার যে খেলায় নেমেছেন তা বড়ই সাংঘাতিক। প্রশ্ন নাম্বার ৩, কিন্তু তারও যে মজিদের বাঁচবার অধিকার আছে, সে কথাটাই সে সাময়িক চিন্তার মধ্যে প্রধান হয়ে ওঠে। আলোচ্য উক্তিটি দ্বারা মজিদের নিজস্ব ভাবনার একটি দিক উদ্ঘাটিত হয়েছে। মজিদ সচ্ছলভাবে বেঁচে থাকার জন্য মধুপুর বলতে হচ্ছে ময়মনসিংহের কথা বলা হচ্ছে এবং হচ্ছে গারো পাহাড়ের কথা বলা হচ্ছে। অর্থাৎ মজিদ ফেনী বা নোয়াখালী অঞ্চল থেকে জীবিকার সন্ধানে যেখানে এসেছিল সেখান থেকে মহব্বতনগর গ্রামে আসে।
মোহাম্মদনগর গ্রামে আসার আগে সে মধুপুর ছিল, সেই মধুপুরের কথা বলা হচ্ছে। মসজিদ সচ্ছলভাবে বেঁচে থাকার জন্য মধুপুর ছেড়ে নতুন আশায় মোহাম্মদনগর গ্রামে এসেছে। তার মূল সিদ্ধান্ত, তার মূল বিষয়, তার হচ্ছে মূল ঘটনা হলো বা ইচ্ছা হলো মানে বা পরিকল্পনা হলো, যাই বলি না কেন, টিকে থাকা, সচ্ছলভাবে বেঁচে থাকার জন্য যা করা প্রয়োজন তাই তাকে করতে হবে। ন্যায়, অন্যায়, সুনীতি, দুর্নীতি হলো মানুষেরই সৃষ্টি। কি সৃষ্টিকর্তার সৃষ্টিতে তারও বেঁচে থাকার অধিকার আছে। মানে ন্যায়, অন্যায়, সুনীতি, দুর্নীতি মানুষের কি, আল্লাহর যারই হোক না কেন, সেখানে তার বেঁচে থাকার অধিকার আছে। তাই সে মিথ্যা প্রতারণার কথা জেনেও এই কঠিন দুঃসাহসী কাজে নেমে পড়ে। প্রশ্ন নাম্বার 4, মাটি গোস্বা করে, এ কথার ভাবার্থ কি? মাটিতে রহিমা শব্দ করে হাঁটার ফলশ্রুতিতে মজিদ এ উক্তিটি করে। মাটিতে তৈরি দেহ একদিন মাটিতে মিশে যাবে। মাটিকে আঘাত করে হাঁটলে মৃত্যুর পর মাটি বদলা নেবে। এমন কুসংস্কার এখনো গ্রাম বাংলায় প্রচলিত। আমার নিজের গ্রামেই এটি প্রচলিত, আমি নিজেও এটার মধ্য দিয়ে বড় হয়েছি। মজিদের প্রথমা স্ত্রী রহিমা মাটিতে আওয়াজ করে হাঁটলে তা মজিদের পছন্দ হয় না, তাই মজিদ স্ত্রীকে ধর্মের মোড়কে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য শাসন করেছে। মজিদ চায় রহিমার মনে যেমন স্বামীর প্রতি ভয় থাকবে, অনুরূপ চলনেও, অর্থাৎ তার ভেতরে এবং বাইরে সব জায়গায় স্বামীর প্রতি যেন ভয় থাকে। মজিদ রহিমার প্রতি গুরুগম্ভীর হয়ে পড়ে কেন? উত্তর: রহিমাকে মজিদ তার ও মাজারের প্রতি ভয় সঞ্চার ও ধর্মের মোড়কে জড়ানো নিজের কথার মর্ম বোঝানোর জন্য গম্ভীর হয়ে পড়ে। ওই হাঁটার প্রসঙ্গই এখানে আসছে। মজিদ মহব্বতনগরে স্থায়ী আসন পাতার পাশাপাশি রহিমা নামের এক যৌবনপ্রাপ্ত তরুণীকে বিয়ে করে। কিন্তু সাদাসিধে রহিমার চালচলন একটু বেসামাল, হাঁটার সময় মাটিতে শব্দ করে হাঁটে, যা মজিদের পছন্দ নয়। তাই মজিদ তার প্রভুত্ব প্রতিষ্ঠার জন্য রহিমার প্রতি গুরুগম্ভীর হয়ে পড়ে। প্রশ্ন নম্বর 6, কুৎসা রটনা বড় গর্হিত কাজ কেন? তো আমরা কোথাও একটা পড়েছিলাম বা তোমরাও পড়েছিলে যে কুৎসা রটনার জনক কে। মানে এখানে এসেছিল দ্বিতীয় মহাযুদ্ধের কথা, আমরা সে প্রসঙ্গে না যাই। কুৎসায় মানুষের মান মর্যাদার হানি ঘটে তা বলে তা বড় গর্হিত কাজ। অনেক সময় মানুষ শয়তানের ফাঁদে পড়ে সত্য মিথ্যা যাচাই না করে আপন মানুষেরও কুৎসা রটনা করে। এই উপন্যাসে সেটিই দেখা যায় তাহের কাদেরের মায়ের ক্ষেত্রে। কিন্তু সে বোঝে না ভালো মানুষ কখনো কুৎসা রটনা করে না, কুৎসা বড় খারাপ কাজ। হাসুনির মা বা হচ্ছে তাহের কাদেরের যে মা, হাসুনির মায়ের মা, স্বামীর বিরুদ্ধে যে কুৎসিত বক্তব্য দিয়েছে তা চরম কুৎসা। কুৎসা রটনাকারী সর্বত্র ঘৃণিত এবং মানুষের মধ্যে ঘৃণা বিদ্বেষ ছড়ায়। সে ঝংকার মানুষের প্রাণে লাগে, কানে লাগে। ব্যাখ্যা করো। সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সালু উপন্যাসে এই তাৎপর্যপূর্ণ উক্তিটি মজিদের কোরআনের আয়াত পড়ার ঝংকারের প্রতি ইঙ্গিত করেছে। তাহের কাদেরের বাপের সালিশের দিন সচ্চতুর মজিদ কোরআনের আয়াত পড়ে তা ব্যাখ্যা করার মাধ্যমে উপস্থিত উৎসুক জনতার মনে ধর্মের ভয় জাগানোর বা জোগানোর চেষ্টা করে এবং সফলতা লাভ করে। মজিদের সুরেলা গলার ঝংকার দ্বারা ঘরময় যে ঝংকৃত হচ্ছিল এবং সে ঝংকার উপস্থিত জনতার কানে বাজছিল এবং প্রাণকে স্পর্শ করছিল, অর্থাৎ মজিদের কোরআন পড়ার সুমধুর সুরে তারা মোহিত হয়ে পড়েছিল। সেই প্রসঙ্গ এখানে এসেছে। প্রশ্ন নাম্বার 8, যে জিনিস বোঝার নয় তার জন্য কৌতূহল প্রকাশ করা অর্থহীন কেন? উত্তর: আল্লাহর মহিমা ও মর্ম বোঝা সকলের পক্ষে সম্ভব নয় বলে তার জন্য অহেতুক কৌতূহল প্রকাশ করা অর্থহীন। মজিদ মহব্বতনগরের লোকজনকে শিক্ষা দিয়েছে যে জন্ম, মৃত্যু, রোগ, শোক সবই আল্লাহর ইচ্ছায় হয়। সৃষ্টির মর্ম সাধারণ মানুষের পক্ষে বোঝা বেশ মুশকিল, তবে এটি বুঝতে হবে যে আল্লাহ যা কিছু করেন তা মানুষের ভালোর জন্যই করেন। সেই জন্য আল্লাহর কাজকর্মের ব্যাপারে বান্দার এত কৌতূহল না হওয়াই ভালো। বস্তুত এটি মানুষকে দমিয়ে রাখার অপকৌশল, মজিদ কর্তৃক অপকৌশল। প্রশ্ন নাম্বার 9, আল্লাহর উপর এত ভরসা সত্ত্বেও মজিদের চোখে জ্বালাময়ী ছবি ভেসে ওঠে কেন?
মজিদের ভেতর পশুবৃত্তির কারণে তার চোখে জ্বালাময়ী ছবি ভেসে ওঠে। সে যতই মুখে আল্লাহ রাসূল দিনের কথা বলুক, দিনের কথা অর্থাৎ ইসলামের কথা বলুক, তার ভেতরে রয়েছে পশুবৃত্তি। আমরা জানি জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি। জীববৃত্তি প্রতিটি পশুর মাঝে আছে, মানুষের মাঝে আছে। তাই তো তার ঘরে যৌবন ব্যাপ্ত বা যৌবন প্রাপ্ত, এখানে ব্যাপ্ত শব্দটি মানে ঠিক সুঠাম স্ত্রী থাকা সত্ত্বেও সে কাজের মেয়ে হাসুনির মার জন্য আকুলি বিকুলি করে, কামনার আগুনে পড়ে। গ্রামবাসীর সাথে আল্লাহ রাসূলের কথা বলতে গিয়েও চোখে তার ভেসে ওঠে ভোর রাতে দেখা হাসুনির মার জ্বালাময়ী দেহ, উন্মুক্ত গলা কাঁধ ও বাহুর উজ্জ্বলতা। তাহলে আমরা এখানে মজিদ একজন চরিত্রহীন মানে একজন পুরুষ নারী কেন্দ্রিক এরকম না, বা একজন নারী পুরুষ কেন্দ্রিক চরিত্রহীনতা, এটি আমাদের দেশে সংজ্ঞায়নে এটা ভুল আছে। হুমায়ুন আজাদের এ প্রসঙ্গে একটি প্রবন্ধ পর্যন্ত আছে। চরিত্রহীন বলতে হচ্ছে একজন দুর্নীতিবাজ একজন চরিত্রহীন, একজন হচ্ছে নারী নিপীড়ক একজন চরিত্রহীন, নারীর প্রতি কুদৃষ্টি যে দেয় সে একজন চরিত্রহীন, একইভাবে পুরুষের প্রতি হলেও সেই একই, বা যে কোনো অপরাধমূলক কাজের সাথে জড়িত প্রত্যেকটা মানুষই হচ্ছে চরিত্রহীন। তো মজিদের যে চরিত্রের কথা বলা হয়েছে সেটি হচ্ছে এক আদিমতার কথা বলা হয়েছে, সেই পশুত্বের কথা বলা হচ্ছে এখানে। মজিদের মন থমথম করে কেন? মজিদের মন থমথম করে এজন্য যে আওয়ালপুরের পীর সাহেবের আগমনে সে সত্যি ভয় পেয়েছে, অর্থাৎ তার একজন প্রতিদ্বন্দ্বী এসে গেছে। মজিদ উপরে যাই বলুক, ভেতরে সে তার নিজের শক্তি ও ক্ষমতা সম্পর্কে সচেতন। পীর সাহেবের মতো তার রুহানি শক্তি নেই। আওয়ালপুরের পীরের আগমনে লোকজন তার মাজারে কম আসে। সবাই নতুন পীরকে ভক্তি শ্রদ্ধা করে, তার পায়ে একটু চুমু দিতে চায়। এই সব দৃশ্য দেখে মজিদ গম্ভীর হয়ে যায় এবং মাজারের রুজি রোজগার বন্ধ হয়ে যাওয়ার উপক্রমে তার মনটা থমথম করে। খুব স্বাভাবিক, এটা যে কোনো পেশার মানুষের জন্যই এই ঘটনাটি ঘটে থাকে। প্রশ্ন নম্বর 11, এ বিচিত্র বিশাল দুনিয়ায় কি যাবার জায়গার কোনো অভাব আছে? ব্যাখ্যা করো। গায়ের লোকজনের প্রতি ক্রুদ্ধ মজিদের মনোভাবের পরিচয় আলোচ্য বাক্যটিতে প্রকাশ পেয়েছে। আওয়ালপুরে নতুন পীরের আগমনে দলে দলে লোক ওই পীরের কাছে যাওয়ায় মজিদের মাজারে লোকজন আসা কমে যায়। এতে মজিদ চিন্তিত হয়ে পড়ে এবং গ্রামবাসীর এই ধরনের কাজ তার সাথে বিশ্বাসঘাতকতারই শামিল মনে করে। তাই ক্রুদ্ধ হয়ে মজিদ বলেছে, এখানে যদি তার ভালোভাবে থাকবার উপায় না থাকে তাহলে অন্যত্র সে তার ভবিষ্যৎ দেখবে। বাক্যটিতে মুখোশের আড়ালে মজিদের প্রকৃত চরিত্র উন্মোচিত হয়েছে। তোমরা যদি এই প্রশ্নগুলো নিয়ে নতুন কোনো প্রশ্ন তোমাদের মনে থাকে কমেন্টে করবে, আমি অবশ্যই তার উত্তর দিব। প্রশ্ন নম্বর 12, মজিদ আওয়ালপুরে গেল কেন? আওয়ালপুরের পীর সাহেবের প্রসার ঘটলে তার অবস্থান নড়বড়ে হয়ে যায়, তার মানে মজিদের অবস্থান। এ কথা ভেবে মজিদ আওয়ালপুরে গেল। মজিদ অত্যন্ত চতুর এবং কুটকৌশলী একজন মানুষ। সে বুঝতে পেরেছিল মহব্বতনগরের লোকদের ফিরিয়ে আনতে না পারলে তার ধর্ম ব্যবসায় মন্দা পড়বে। সবচেয়ে বড় কথা, একবার তার প্রতি কারো অবিশ্বাস বা সন্দেহ দেখা দিলে তা ক্রমান্বয়ে ছড়িয়ে পড়তে পারে। তাই নিজের স্বার্থসিদ্ধির জন্য, নিজের অবস্থান অটুট রাখার জন্য, নতুন পীরের কারসাজি সরিয়ে দেওয়ার জন্য সে আওয়ালপুরে যায়। তাহলে তার আওয়ালপুরে যাওয়ার কারণ আমরা বুঝতে পারলাম। প্রশ্ন নম্বর 13, যেন বিশাল সূর্যোদয় হয়েছে আর সে আলোয় প্রদীপের আলো নিশ্চিহ্ন হয়ে গেছে। ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট, এটি পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন। আলোচ্য অংশটুকু দ্বারা আওয়ালপুরের পীর সাহেবের সঙ্গে মজিদের তুলনা করা হয়েছে। মজিদ ধর্মকে ব্যবহার করে মহব্বতনগরের লোকদের উপর প্রভাব বিস্তার করেছে, কিন্তু সেই লোকজনই আওয়ালপুরের পীরের কাছে গিয়েছে। মজিদ আওয়ালপুরে গিয়ে দেখে মহব্বতনগরের বহু লোক ভিড়ের মধ্যে আছে, কিন্তু কেউ আজ মজিদকে লক্ষ্য করছে না। পীর যেন তাদের কাছে সূর্য আর মজিদ হলো ক্ষুদ্র প্রদীপ। সূর্যের প্রখর আলোয় প্রদীপের আলো যেন ম্লান হয়ে যায়, তেমনি পীরের কাছে মজিদ আজ ক্ষীণ। আমার মনে হয় না এর বেশি এক্সপ্লেইন করার দরকার আছে। প্রশ্ন নম্বর 14, পীর সাহেব
হামলা করতে চায়নি কেন? মানে পীর সাহেব মহব্বতনগরে বা মসজিদের উপরে হামলা করতে চায়নি কেন? আওয়ালপুরের পীর আওয়ালপুরে স্থায়ী নয়, তাছাড়া তার বয়স হয়েছে, তাই সে মহব্বতনগরে হামলা করতে চায়নি। আওয়ালপুর থেকে মহব্বতনগর অনেকটা দূর, প্রায় ৩ গ্রাম ব্যবধান। এত দূরে এসে হামলা করা তেমন সুবিধার হবে না বলে পীর সাহেব মনে করেননি। তাছাড়া বয়সের কারণে এখন সে জরাক্রান্ত ও দুর্বল, যৌবনের তেজ নেই। এই বয়সে দাঙ্গা হাঙ্গামা তার পছন্দ নয় বলে মহব্বতনগরে সে হামলা করতে উৎসাহ দেখায়নি। ক্লিয়ার? 15 নম্বর প্রশ্ন, সজ্ঞানে না জানলেও তারা এক, পথ তাদের এক, ব্যাখ্যা করো। এই লাইনটিতে আমরা বুঝতে পারছি দুজন শক্তিশালী মানুষের কথা বলা হচ্ছে। মজিদ এবং খালেক ব্যাপারী প্রসঙ্গে কথাটি বলা হয়েছে। মহব্বতনগরের দুই শক্তিশালী মানুষ, এই পরের দুটি প্যারা তোমরা একসাথে করে নিও, তাহলেই হবে। মহব্বতনগরের দুই শক্তিশালী মানুষ মজিদ আর খালেক ব্যাপারী। খালেক ব্যাপারী বিস্তর জমি জমার মানুষ এবং সে গ্রামের মাতব্বরও। অন্যদিকে মজিদ হলো মাজারের খাদেম। খালেক ব্যাপারীর দৃষ্টিতে সে হলো সমাজের মূল, তার কথায় সমাজ উঠে বসে। মজিদের যেমন খালেক ব্যাপারীর প্রয়োজন, তদ্রূপ অলৌকিক শক্তিধর যাকে গ্রামবাসী শ্রদ্ধা ভয় ও ভক্তি করে, সে মজিদকে খালেক ব্যাপারী হটায় না। তাই বলা যায় মজিদ আর খালেক ব্যাপারী একই পথের পথিক। প্রশ্ন নাম্বার 16, খোদার কালামের সাহায্যে যে কথা জানা যায় তা মূর্খের রোজগারের মতো সাফ, ব্যাখ্যা করো। তো এটা খুব গুরুত্বপূর্ণ লাইনটা খেয়াল করো। খোদার কালামের সাহায্যে যে কথা জানা যায় তা মূর্খের রোজগারের মতো সাফ। অর্থাৎ মূর্খ মানুষ রোজগার করে কিন্তু একেবারে হালাল টাকা। একজন রিক্সা চালক হালাল টাকা, কিন্তু একজন সরকারি কর্মকর্তার টাকা হালাল নাও হতে পারে। উত্তর, লাল সালু উপন্যাসে ভীরু, প্রতারক মজিদ প্রতিহিংসা পরায়ণ, শব্দটি একসাথে লিখবা, প্রতিহিংসা পরায়ণ হয়ে নিজের স্বার্থ সিদ্ধির জন্য যে খোদার কালাম নিয়ে মিথ্যাচার করেছে তা বাক্যটিতে ফুটে উঠেছে। সুচতুর বা সচতুর মজিদ তার প্রতিষ্ঠার পথে বিন্দুমাত্র যাকে বাধা মনে করেছে তাকে সমূলে উৎপাটিত করেছে। আমেনা বিবি আওয়ালপুরের পীর সাহেবের পানি পড়া খেতে চেয়েছে, তাকে যে অপমান ও অবহেলা করেছে, অর্থাৎ মজিদকে করেছে, তার প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ব্যাপারীর মনে সন্দেহ ঢুকে দিয়েছে। মজিদ ব্যাপারীকে বলে, খোদার কালামের মাধ্যমে প্রাপ্ত কথাকে সন্দেহের দৃষ্টিতে দেখা চলে না। এ কথা সূর্যের আলোর চেয়েও পরিষ্কার। সহজ কথায় সে ব্যাপারীকে বুঝিয়ে দেয় আমিনার মনে পাপ রয়েছে। আমিনা বিবির মনে পাপ রয়েছে বা আছে, তাকে নিয়ে ঘর সংসার করা যথার্থ হবে না, এবং তাকে সে অসতী বলেও তাকে বলে। 17 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ পর্যন্ত আক্কাস মিয়াকে নিয়ে কথা হয়নি, এই প্রশ্নটিতে আক্কাস মিয়াকে আমরা পেয়ে যাচ্ছে। আক্কাস মিয়া গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চায় কেন? সমাজের উন্নয়নের কথা চিন্তা করে আক্কাস গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চায়। গ্রামে মক্তব থাকা সত্ত্বেও স্কুলে না পড়লে মুসলমান ছেলের উন্নতি হবে না এবং আধুনিক চিন্তা থেকে বঞ্চিত হবে। এই ধারণা থেকে আক্কাস গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চায়। সে মনে করে গ্রামে স্কুল প্রতিষ্ঠিত হলে সমাজের মানুষ শিক্ষার আলোয় আলোকিত হবে। সমাজ থেকে এক প্রকার কুসংস্কার দূর হলে মানুষ তার নিজের ভালো মন্দ বুঝতে শিখবে। এইসব কারণে আক্কাস মিয়া মনে মনে গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। তোমরা যদি বাংলাদেশের ইতিহাস, ভারতের ইতিহাস জেনে থাকো, তাহলে মুসলমানদের পিছিয়ে পড়ার কারণ মুসলমানদের স্কুলে না যাওয়া। ওটা ছিল নিশানা আনন্দ আর সুখের, ব্যাখ্যা করো। তুমি যদি উপন্যাস না পড়ো, এই লাইনটা কোথা থেকে এসেছে তুমি কল্পনাই করতে পারবে না। লাল সালু উপন্যাসের এই লাইনটি দ্বারা স্বামীর বাড়ি যে আমেনা বিবির জন্য সুখের স্থান ছিল তা ব্যক্ত হয়েছে। মেয়েরা স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার কথা শুনলে আনন্দে বুকটা ভরে ওঠে, কিন্তু স্বামী কর্তৃক তালাক প্রাপ্তা হয়ে বাপের বাড়ি যাওয়ার সময় চোখের পানিও শুকিয়ে গেছে, নেই কোনো আনন্দ। আমেনা বিবির অবস্থা। কিন্তু শ্বশুর বাড়ির একটা নিশানা ছিল তার আনন্দ আর সুখের, তা হলো থোতামুখো তাল গাছ, তাদের বাড়ির পাশে যে তাল গাছটা ছিল, যার জন্য তার বুক কান্নায় ভাসত।
বিয়ের পর বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসার পথে পালকির মধ্যে থেকে তাল গাছটি দেখলেই বুঝতো সে স্বামীর বাড়িতে এসে গেছে। সেই স্বামীর বাড়ি থেকে বিদায় নেয়ার সময় এটি আমিনা বিবির মনে হয়। প্রশ্ন নম্বর 19, জমিলা যেন ঠাটা মানুষের মতো হয়ে গেছে। জমিলা প্রসঙ্গ চলে এসেছে, এই বাক্যটি ব্যাখ্যা করে বুঝিয়ে দাও বা ব্যাখ্যা করো। চঞ্চল প্রাণধর্ম মুখর জমিলার পিতৃবয়সী মজিদের সাথে বিয়ের পর মজিদের প্রতিনিয়ত শাসন আর উপদেশে সে বজ্রাহাতের মতো হয়ে গেছে। অল্প বয়সী কিশোরী বধূ জমিলারও জীবনে কামনা বাসনা আছে, কিন্তু সে জীবনকে যেভাবে ভেবেছিল তার জীবনটা সেভাবে হলো না। তার বিয়ে হয় পিতৃবয়সের এক বুড়ো লোকের সঙ্গে, যার পূর্বের এক বউ আছে। সব মিলিয়ে তার জীবনের কৌতুকের মতো জীবন, মানে নিজের জীবনকে কৌতুকের মতো মনে হয় তার। আমরা অনুধাবনের শেষ প্রশ্নে চলে এসেছি। শত্রুর আভাস পাওয়া হরিণের চোখের মতোই সতর্ক হয়ে ওঠে তার চোখ। ব্যাখ্যা করো। লাল সালু উপন্যাসের এই লাইনটিতে মজিদ যখন জমিলার রূপের প্রতি ইঙ্গিত করে এবং জীবনের শেষ পরিণতি মৃত্যুর ভয় দেখায়, তখনকার জমিলার অবস্থা বর্ণিত হয়েছে। রাতে মজিদ ঘুমন্ত জমিলাকে আচমকা এক টানে উঠোনের মানে ফেলে জমিলা ব্যথা পায়। উঠানে ফেললে, এখানে শব্দটি হয় ফেললে, জমিলা ব্যথা পায় এবং ভীত বিহ্বল হয়ে পড়ে। পরদিন সকালে জমিলা সবকিছু উপেক্ষা করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরিপাটি করতে দেখে মজিদ আরো ক্ষিপ্ত হয় এবং জমিলার রূপের কথা তুলে নিজের দর্শন শোনায়। মৃত্যুর সাথে সাথে রূপের পরিসমাপ্তি বা সমাপ্তি জীবন অল্প দিনের, একথা শুনে জমিলা মজিদের দিকে ক্ষিপ্র গতিতে এমন ভাবে তাকায় যেন শত্রুর আভাস পাওয়া হরিণের চোখে যেমন সতর্কতা, অর্থাৎ বাঘের আভাস পাওয়া মাত্র বা সিংহের আভাস পাওয়া মাত্র হরিণ যেরকম সতর্ক থাকে, তার চোখও তেমনি সতর্কতায় স্পষ্ট হয়ে ওঠে। আমরা এবার একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের 4 ধরনের প্রশ্নই থাকবে। আমরা প্রথমে উদ্দীপকটি একবার পড়ে আসি। এটি একটি মাজারকে কেন্দ্র করে উদ্দীপক। সেটি হচ্ছে, মাজারটি প্রধান সড়কের উপরে অবস্থিত। নির্মাণ কাজের জন্য চারপাশে বেড়া দেওয়ায় রাস্তায় চলাচলকারী যানবাহনগুলো প্রায় সময় মাজারের বেড়া ঘেঁষে যায়। সেদিন এমনই একটি যাত্রীবাহী বাস মাজারের বেড়া ঘেঁষে যেতেই যান্ত্রিক গোলযোগের কারণে থেমে যায়। সাথে সাথে মাজারের খাদেম গহের আলী রোষ কষায়িত চোখে বাসের ড্রাইভারকে ধমকে উঠে বলে, পাগলা পীরের মাজারের সাথে বেয়াদবি, আরো ভয়াবহ বিপদে পড়বি। বিপদ থেকে বাঁচতে চাইলে বাবার দরবারে যা আছে ফেলে যা। মুহূর্তে বাসের জানলা গলে কালবৈশাখী ঝড়ে পড়া আমের মতো অজস্র ধারায় ঝকঝকে পয়সা, ঘষা পয়সা, সিকি, আদুলি, সাচ্চা টাকা, নকল টাকা মাজার প্রাঙ্গণে, অর্থাৎ ওই যে বাসে যত যাত্রী আছে সবাই টাকা পয়সা যার যার সাধ্যমতো অথবা সবটুকুই দিয়ে দেয়। প্রশ্নগুলো আমরা দেখে নিই। সেটা হচ্ছে, গারো পাহাড় মধুপুর গড় থেকে কত দিনের পথ? 3 দিনের পথ। আমরা উত্তর আগেই বলে দিলাম। মোহাম্মদনগর গ্রামবাসীর কাছে মজিদের গারো পাহাড়ের বসবাসের বর্ণনা লিপিবদ্ধ করো, অর্থাৎ গারো পাহাড় সম্পর্কিত বর্ণনা। গ নম্বর, মজিদ চরিত্রের কোন বৈশিষ্ট্য উদ্দীপকের গহের আলীর মধ্যে প্রতিফলিত? অর্থাৎ গহের আলীর সাথে মজিদের আমরা মিলটা দেখব। উদ্দীপকে বর্ণিত সমাজ মানুষ লাল সালু উপন্যাসের সমাজ মানুষের প্রতিচ্ছবি। যথার্থতা মূল্যায়ন করবো। আমরা হচ্ছে গারো পাহাড় মধুপুর গড় থেকে 3 দিনের পথ জ্ঞানমূলক প্রশ্নটি দেখলাম। অনুধাবনমূলক প্রশ্নটি দেখি যে, লাল সালু উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ মোহাম্মদনগর গ্রামে নিজের অবস্থানকে পাকাপোক্ত করতে গারো পাহাড়ে তার বসবাস সম্পর্কে এক চমৎকার গল্প ফেলে বসে। মজিদ মোহাম্মদনগর গ্রামবাসীকে জানায় সে মধুপুর গড় থেকে 3 দিনের পথ গারো পাহাড়ে সুখে শান্তিতেই ছিল। গোলা ভরা ধান, গরু, ছাগল, ওই অঞ্চলের লোকদের মন নরম। তারা আল্লাহ রাসূলের প্রতি শ্রদ্ধাশীল। তাদের খাতির যত্ন, স্নেহ মমতার মধ্যে মজিদের দিন ভালোই কাটছিল। কিন্তু একদিন স্বপ্নে গ্রামের মোদাচ্ছের পীরের আহ্বানে সাড়া দিতেই সে সব ফেলে ছুটে এসেছে। তাহলে আমরা অনুধাবন প্রশ্ন পেলাম এবং
আমরা গ নাম্বারে একটি চরিত্রের সাথে তার চরিত্রের যে সিমিলারিটি সেটি নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে মজিদ চরিত্রের উপস্থিত ঘটনাকে কাল্পনিক গল্প, রোমাঞ্চকর বর্ণনা আর নাটকীয় উপস্থাপনার মাধ্যমে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসার বৈশিষ্ট্য উদ্দীপকে গহেরালের মধ্যে প্রতিফলিত হয়েছে। অর্থাৎ মজিদের একটা উপস্থিত বুদ্ধি ছিল। সে কাল্পনিক কল্পনার মাধ্যমে, রোমাঞ্চকর বর্ণনার মাধ্যমে, নাটকীয় উপস্থাপনার মাধ্যমে যে কোনো ঘটনাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারত। গহেরালিও মানে একই রকম ঘটনা ঘটেছে, একটা বাস যে কোনো কারণে হোক, ডিস্টার্বের কারণে সেখানে থেমে গিয়েছিল। গহেরালিও সেই জিনিসটিই করেছিল। সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু উপন্যাসের শুরুটাই নাটকীয়, সেই সাথে মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটাও হয়েছে বেশ নাটকীয়। মজিদ সুচতুর, এ ব্যাপারে সন্দেহ নেই। গ্রামের লোকেরা নাটকেরই পক্ষপাতী তা মজিদ উপলব্ধি করেছিল। এই জন্যই মহব্বতনগর গ্রামে মজিদের প্রবেশ ও মুদাস্সের পীরের মাজার আবিষ্কার হয়েছিল নাটকীয় চমকপ্রদ। উদ্দীপকে দেখি নির্মাণ কাজের জন্য প্রধান সড়কের উপরে অবস্থিত মাজারের চারপাশে বেড়া দেওয়ায় প্রায় সময়ে মাজারের বেড়া ঘেঁষে যানবাহনগুলো চলাচল করে। একদিন এমনই এক যানবাহন যান্ত্রিক গোলযোগের কারণে থেমে পড়ার সাথে সাথে মাজারের খাদেম গহের আলী মাজারের অলৌকিক ক্রিয়াকাণ্ডের রোমাঞ্চকর বর্ণনা দিয়ে যায়, যা আছে সব হাতিয়ে নেওয়ার প্রচেষ্টা চালায়। এক ধরনের ছিনতাই বলা যায়। লাল সালু উপন্যাসে মজিদ গ্রামের একটু বাইরে ঢাল খাওয়া ভাঙা এক পুরনো কবরকে মুদাস্সের পীরের মাজার ঘোষণা করে এবং দীর্ঘদিন যাবৎ গ্রামবাসীর অযত্ন অবহেলা শিকার কথিত পীরকে জড়িয়ে কাল্পনিক এক গল্প ফেঁদে নাটকীয় ভঙ্গিতে গ্রামবাসীকে জাহেল, বেএলেম, আনপাড়া বলে তিরস্কার করে। আর এমনইভাবে সে তার সমৃদ্ধশালী ভবিষ্যতের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। কোনো কনফিউশন থাকলে আমাকে প্রশ্ন করতে পারবে। উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন অর্থাৎ ঘ নাম্বারটা আমরা দেখি, সেটা উদ্দীপকে বর্ণিত সমাজ মানুষ লাল সালু উপন্যাসের সমাজ মানুষের প্রতিচ্ছবি। শীর্ষক মন্তব্যটি যথার্থ, এটি অবশ্যই যথার্থ হবে। তারপরে অর্থাৎ আমি এটার সাপেক্ষে আমাকে কিছু বলতে হবে, মানে এইটুকু লিখলেই নাম্বার পাবো ব্যাপারটা এমন না, 1 নম্বর পাবো এরকম না। লাল সালু উপন্যাসে প্রত্যক্ষ বাস্তবতাই প্রধান। লেখক আমাদের এমন এক গ্রামীণ সমাজে নিয়ে যান যেখানে যুগ যুগ ধরে মানুষের মনের চারদিকে ঘিরে আছে অসম্ভব শক্ত অথচ অদিষ্ট এক বেষ্টনী। মানুষ যেখানে সবকিছুই ভাগ্য বলে মেনে নেয়, অলৌকিকত্বে যেখানে তার অগাধ বিশ্বাস, সমস্ত ঘটনার মধ্যেই দৈব শক্তির লীলা দেখতে পায় সে, আর তাতে ভয় পায় এবং শ্রদ্ধা ভক্তিতে কখনো কখনো এটা শব্দটা হবে আপ্লুত হয়ে পড়ে। উদ্দীপকের খাদেম গহের আলী মাজারের বেড়া ঘেঁষে যাওয়া একটি যানবাহনের যান্ত্রিক গোলযোগের কারণে থেমে যাওয়ার ঘটনার ভিতরে মাজারের অলৌকিকত্ব আরোপ করে, বিপদের নানা ভীতি সঞ্চার করে, যার যা আছে বাবার দরবারে ফেলে যাওয়ার কথা বলা মাত্র কালবৈশাখী ঝড়ে পড়া আমের মতো মাজার প্রাঙ্গণে টাকা পয়সার স্তূপ জমে যায়। লাল সালু উপন্যাসেও গ্রামের একটু বাইরে টাল খাওয়া ভাঙা পুরানো এক কবরকে মুদাস্সের পীরের মাজার ঘোষণা করে সেই কথিত পীরকে জড়িয়ে মজিদের কাল্পনিক গল্প, রোমাঞ্চকর বর্ণনা আর নাটকীয় উপস্থাপনে মুগ্ধ ভীত ভক্তরসে আপ্লুত হয়ে মহব্বতনগরের গ্রামবাসী সহ সে গ্রাম থেকে লোকেরা লাল সালুতে ঢাকা মাছের পিঠের মতো মাজারে দানের টাকার স্তূপ জমিয়ে দেয়। লাল সালু উপন্যাসে বলা হয়েছে গ্রামের লোকেরা নাটকের পক্ষপাতী। সরাসরি মতিগঞ্জের সড়ক দিয়ে যে গ্রামে এসে ঢুকবে তার চেয়ে বেশি পছন্দ হবে তাকে যে বিলটার বড় অশ্বত্থ গাছ থেকে নেমে আসবে। এটা কিন্তু লাল সালু উপন্যাসে বলা হয়েছে। এই গ্রামের মানুষ এটাই যেন চায়। লেখকের এ কথার বাস্তব প্রমাণ আমরা প্রদত্ত উদ্দীপকে লক্ষ্য করি। উদ্দীপক ও লাল সালু উপন্যাসের সমাজ মানুষ বিচার করে এই সিদ্ধান্তে সহজেই আসা যায় যে উদ্দীপকে বর্ণিত সমাজ মানুষ লাল সালু উপন্যাসের সমাজ মানুষের প্রতিচ্ছবি।
তো প্রিয় শিক্ষার্থী, আমরা অনেকগুলো প্রশ্ন আমরা দেখলাম। সেটি হচ্ছে আম যেটি দেখলাম সেটি হচ্ছে আমরা একটি সৃজনশীল প্রশ্ন দেখলাম। আমরা ২০টি অনুধাবনমূলক প্রশ্ন আমরা দেখলাম। আগের ক্লাসটিতে আমরা ১৫০টি আমরা এক কথায় বা জ্ঞানমূলক প্রশ্ন দেখেছি। অর্থাৎ আ তোমাদের যে সৃজনশীল প্রশ্ন সেখানকার ক হিসেবে আসতে পারে অথবা হচ্ছে এমসিকিউতে আসতে পারে। সেই প্রশ্নগুলো দেখেছি। আজকে দেখলাম এগুলো। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং পরবর্তী ক্লাস আমরা একটা এমসিকিউ এর উপর একটি ক্লাস নেব, অর্থাৎ বহু নির্বাচনের উপর, যেখানে তোমরা এসএসসি পরীক্ষায় তোমরা ৩ নম্বরের প্রশ্ন তোমাদের আসবে, ৩ নম্বর তোমরা পাবে। আর বলে রাখি, এই অধ্যায় থেকে তোমরা চাইলে 23 নম্বর পেতে পারো, অর্থাৎ ২টি সৃজনশীল লিখতে পারো এবং একই সাথে ৩টে এমসিকিউ লিখতে তো হবেই। তো কমপক্ষে তোমাকে ১৩ নম্বরের অ্যান্সার করতে হবে। তবে আমাদের ছাত্রছাত্রীরা বেশিরভাগ ক্ষেত্রে, আমি বলবো 50% স্টুডেন্ট লাল সালুকে বেছে নেয় তাদের এক্সট্রা যে প্রশ্নটি লিখবে সেই প্রশ্নের হিসেবে। এই জন্য লাল সালুর উপর আমি অনেক জোর দিয়েছি, আমি অনেক চেষ্টা করেছি, পরিশ্রম করেছি। আমার মনে হয় ক্লাসগুলো দেখলেই বুঝবে যে আমার পরিশ্রমটা আসলে কোন পর্যায়ে ছিল। যদিও আমি বেশিরভাগ সময় রিডিং পড়েছি, কিছু বিশ্লেষণ করেছি, কিন্তু এগুলো তোমাদের জন্য খুব জরুরি, খুব 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 জরুরি। তো আজকের মতো বিদায় নেই। তোমাদের ভালো লাগা মন্দ লাগা তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো। তোমরা যদি আমার ছাত্র হও তাও জানাতে পারো। তোমরা যদি আমার সরাসরি স্টুডেন্ট নাও হয়ে থাকো তাহলে তাও জানাতে পারো। তো যে যেখান থেকে এই ক্লাসটি দেখছো না কেন, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। মিজান স্যার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।